বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকব। বাংলাদেশ ভালো না থাকলে কেউ আমরা ভালো থাকবো না। আমরা শৈশবে যে বাংলাদেশ পেয়েছি, তার আগের যে দেশটা আমরা পেয়েছি, তখনকার সামাজিক শান্তি শৃঙ্খলা এবং সৌন্দর্য যেটা ছিল, দুঃখজনক হলেও সত্য, বিশ্বের দেশগুলোর সভ্যতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি। বিবেকের কাছে যদি প্রশ্ন করি, আমার সন্তান, আমার নাতি নাতনি, আপনার সন্তান, আপনার নাতি নাতনিকে কোন পরিবেশে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের কাছে কোনো জবাব নাই। অতএব আরেকবার আমাদেরকে যুবক হয়ে লড়তে হবে ইনশাআল্লাহ। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমরাও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, পিছে নয়, একেবারে সাথে এবং পাশে। বাংলাদেশ দুইটা গোল যদি অন্তত অ্যাচিভ করতে পারে, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে শিক্ষার ব্যাকবোনটা যদি ঠিক করে দেওয়া যায়, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, শুরু করতে হবে প্রাইমারি থেকে। মূল ঠিক থাকলে গাছও ঠিক হবে, তার ডালপালাও ঠিক মতো গজাবে, পত্রপল্লবে ভরে উঠবে, ফুলও পাওয়া যাবে, ফলও বুক করা যাবে। কিন্তু মূলও যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না। এই জন্য আমাদের প্রাইমারি থেকেই আমাদের শুরু করতে হবে। আর আমরা শিক্ষার ক্ষেত্রে মাত্র ছোট্ট দুটি কথা বলছি। এই শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক, আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা। আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না। ওইটাকে বিদায় করে দিতে হবে। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে, তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। এই দুইটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে। এইখানে কোনো ছাড় নাই। সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যায় বিচার কায়েম হোক। ন্যায় বিচার কায়েম হতে হবে। এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি, তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয়। এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই, ইমিউনিটি বলেও কোনো কথা নাই। এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয়ে আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এই যাত্রাপথে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের দোয়া ভালোবাসা পেয়েছে, সমর্থন পেয়েছে, এবং বিশেষ করে 36 জুলাইয়ের পর একটা মজলুম সংগঠনকে যেভাবে আপনারা কুলে তুলে নিয়েছেন, বুকে তুলে নিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সিম্পলি আপনাদের কাছে চিরজীবনের জন্য ঋণী। প্রিয় দেশবাসী, আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না। সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেসটা কি একটু বলবেন। আমি বললাম কোনটা বলবো? বলে যে কোনটা মানে? বললাম আমার তো শত শত অ্যাড্রেস। বলে স্যার, এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি, বলছিল মস্করা করতে পারেন। আমি বলছিলাম নো, আমি মস্করা করছি না, দিস ইজ রিয়েলিটি। বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন?
আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক? আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই কারণে কোনো বাড়িতে 1 রাত 2 রাত 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এইরকম করেই আমাদের গত 15 বছর কেটেছে। এখন কোনটা বলবো? বলে যে আপনারা আর প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের লাগবে না। দ্যাট ওয়াজ রিয়েলিটি। আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিতভাবে জীবন, ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া। আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ঝাল মিটিয়েছে আশ্রয়দাতার উপর। তুমি কেন এদেরকে আশ্রয় দিলে? দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ সাক্ষী, আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রবের কাছে, প্রভুর কাছে দোয়া করি, এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন, আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন। প্রিয় দেশবাসী, আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়ায় চালাতে চাই। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, ওই চ্যাপ্টা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমাদের সন্তানদেরকে, আগামীর প্রজন্মকে কথা দিতে চাই, ছেলে হোক মেয়ে হোক, সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট। আমাদের জীবনের শেষটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন, একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, রাষ্ট্রের বৈধ সকল সুযোগও যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারি কিনা। আমরা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করি নাই, এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। নেশা শব্দটা শুনতে খারাপ লাগে। নেশা মানে কোনো দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া। ওই অর্থে যদি বলেন, তাহলে রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের ঝুঁকে পড়া। এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ পদবীর জন্য, সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য। আমাদের